সো অনেক কিছু নোট করার জন্য হলেও তোমাদের বইটা সাথে রাখা উচিত, এতে করে তোমরা অনেক কিছু নোট করে নিয়ে সেগুলো পরবর্তীতে পড়তে পারবে। আর আমি যখন অঙ্ক করাবো, হ্যাঁ, তো অঙ্ক করালে তোমরা খুব ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবা যদি এই আমি যা যা বলতেছি এগুলো একটু ভালো মতো লিখে নাও, নোট করে নাও এবং পড়ে ফেলো। তো দেখো, আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা আলটিমেটলি একটা ব্যবসা করি লাভের আশায়। তো লাভের আশায় পাশাপাশি আমরা দেখি যে ওই প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় পরে তার সম্পদ এবং দায় দেনা কতটুকু আছে। ফাইনালি দায় দেনা নির্ণয় করতে হয় এই কারণে যে আমরা মানে মালিকের সত্ত্ব কতটুকু আছে প্রতিষ্ঠানের উপরে, সেটা কিন্তু আমরা এই হচ্ছে আর্থিক বিবরণীর মাধ্যমে জানতে পারি। আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে মূলত যেটা জানতে পারি, একটা প্রতিষ্ঠানে লাভ কতটুকু হয়েছে, সম্পদ কি পরিমাণ আছে, তারপর দায় কি পরিমাণ আছে, তারপর মালিকানা সত্ত্ব কি পরিমাণ আছে, আমরা এসব কিছু জানতে পারি। সো এই অধ্যায়টা এই জন্য আমাদের মানে বাধ্যতামূলক করে রাখছে, হ্যাঁ, বোর্ড থেকে, যে এই হিসাব বিজ্ঞানের কোনো মানেই হয় না এই অধ্যায় ছাড়া। তুমি যদি লাভের পরিমাণই জানতে না পারো তাহলে তো তোমার ব্যবসা করার দরকারই নেই, তাই না? ব্যবসা করবাই বা কীভাবে, কেন বা করবা? হ্যাঁ, নির্দিষ্ট সময় পরে তোমাকে জানতে হবে সম্পদের পরিমাণ কত, দায়ের পরিমাণ কত, সব কিছু জানতে হবে। সো এখানে আমাদের যে কয়েকটা বিবরণী আমাদের করতে হয় এই অধ্যায় থেকে, তার মধ্যে একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর নগদ প্রবাহ বিবরণী। খেয়াল করো, বিশদ আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট যেটাকে বলে বিশদ আয় বিবরণী। এখানে আয় ব্যয়কে বিশদভাবে আলোচনা করা হয়, এজন্য এটাকে বলা হয় কি বিশদ আয় বিবরণী। তো এই বিশদ আয় বিবরণী সম্পর্কে আমরা এখন জানবো একবারে, এর সূত্র কী কী পড়তে হবে। তারপর মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্য থেকে মালিকানা সত্ত্ব বিবরণীটা কী কী দরকার সেটা আমরা জানবো। হ্যাঁ বলো। আমি তোমার কথা ক্লিয়ারলি বুঝতে পারলাম না। মানে আমার কথা কি ক্লিয়ারলি যাচ্ছে না? আরেকজন কথা বলো তো, কেউ ও কি বলতেছে একটু বলো তো, ওর কথা আসতেছে না আমার এখানে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে কিন্তু ওর কথা বোঝা যাচ্ছে না, ওর নেটের সমস্যা হচ্ছে। স্যার হ্যাঁ আপনার হ্যাঁ, কথা বোঝা ও আচ্ছা, যাক। সাফন, তোমার নেটওয়ার্কের একটু প্রবলেম আছে তোমাদের মনে হয়, দেখো। ও আচ্ছা, নেটটা একটু অফ করে আবার অন করো, মানে ডাটাটা। ক্লিয়ার দেখা যায় না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু অপেক্ষা করো, দেখা যাবে ভালো মতো। আমি দেখি আমার সিস্টেমটা একটু চেঞ্জ করে দেই, তাহলে আরও ভালো হবে। এটা একবারে নতুন অফার, যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে, কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তো বা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট এ প্লাস পেতে পারে। হ্যাঁ, এ প্লাস আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে এ প্লাস পাওয়ানো। সো যারা এ প্লাস পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও।
ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়, অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না, তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে, মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। ওকে, এখন ক্লিয়ার হচ্ছে কিনা আস্তে আস্তে একটু জানাইও আমাকে। ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ মালিকের সত্ত্বর আমরা জানতে পারবো এই বিবরণীর মাধ্যমে। হ্যাঁ, এই মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে আমরা মালিকের কতটুকু সত্ত্ব আছে প্রতিষ্ঠানের উপর সেটা আমরা জানতে পারবো। এছাড়া আর্থিক অবস্থার বিবরণী, মানে সম্পদ, দায় এবং এই পরিমাণটা আমরা জানতে পারবো আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। যদি আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে মালিকানা সত্ত্বের পরিমাণটাও জানা যায়, যদি আমরা এটা আলাদা নির্ণয় না করি। তারপর নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী হচ্ছে কি পরিমাণ টাকা প্রতিষ্ঠানে আসলো এবং কি পরিমাণ টাকা প্রতিষ্ঠান থেকে গেছে সেটা আমরা বের করতে পারবো এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। তো এই যে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা, এটা আমাদের দরকার নেই, এটা পরবর্তীতে আমরা মানে এটা প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। সো এটা আলাদা করে শেখা লাগবে না, আমরা এর সাথে সাথেই শিখে ফেলবো। ওকে, এবার দেখো, এটা হচ্ছে আন্তর্জাতিক হিসাবমান 1, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আন্তর্জাতিক হিসাবমান এর অনুযায়ী এই 5 প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। সো এবার চলো আমরা প্রথমে কি শিখব, বিশদ আয় বিবরণী শিখব। তো বিশদ আয় বিবরণী শেখার জন্য আমাদের মেইনলি যে জিনিসটা দরকার, একবারে প্রথমেই যদি বলো যে স্যার আমি বিশদ আয় বিবরণী একদম প্রথমেই আমি কিছুই বুঝি না, আমাকে একটু বলেন এমনভাবে যে আমি যেন পারি। হ্যাঁ, সো সেই কাজটা আমরা করব আর কি। হ্যাঁ, যদি আমরা চিন্তা করি যে বিশদ আয় বিবরণী, এখানে শুধু আয় এবং ব্যয়ের পরিমাণটা নির্ণয় করা হয়। আচ্ছা দেখো, পারলে আমার সাথে একটু রেসপন্স করো, যদি মানে আশেপাশে সাউন্ড না থাকে তাহলে ভালো হবে আর কি, বুঝতে পারবা। তো মনে করো তোমার ব্যবসা প্রতিষ্ঠান, এটা হচ্ছে তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান। সো এইখানে পণ্যটা আনা হয়, মনে করো হয়তো পরিবহনের মাধ্যমে বা নদীপথে যে কোনোভাবে আনা হয়, কোথা থেকে, দেশে কিংবা দেশের বাইরে থেকে। তো সেটা আমি যদি বলি এটা বিদেশ, আর এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রতিষ্ঠান। সো এখন তুমি তোমার প্রতিষ্ঠানে হচ্ছে নিয়ে আসবা পণ্য, এনে তারপর এখান থেকে বিক্রি করবা। আর এটা হচ্ছে তুমি দেশের বাইরে থেকে পণ্য নিয়ে আসো, বা দেশের বাইরে না হোক, সেটা হতে পারে দেশের মধ্যে, দেশ কিংবা বিদেশ, যে কোনো জায়গা থেকে তুমি পণ্য নিয়ে আসো কিনে। তো এখন তুমি প্রথমে কি করো, একটা পণ্য ক্রয় করো, সেটা দেশের বাইরে থেকে হোক আর দেশের ভিতরে হোক, একটা পণ্য তো ক্রয় করো। তো পণ্য ক্রয় করার পরে সেই পণ্যটা তুমি পরিবহন করো, পরিবহনে করে নিয়ে আসতে হয় না, গাড়িতে করে নিয়ে আসতে হয়। তাহলে ওইটাকে বলা হয় ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহনের আরেকটা নাম হচ্ছে আন্তঃপরিবহন, কিংবা যদি বলো শুধু পরিবহন তাও হয়। আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন বা শুধু পরিবহন বলতে পারো। এরপরে সেটা যদি বিদেশ থেকে হয়ে থাকে তাহলে জাহাজে করে আনতে হয়। সো জাহাজ ভাড়া, এর জন্য তোমার জ্বালানি খরচ হতে পারে। হ্যাঁ, জ্বালানি খরচ হতে পারে।
তারপর তুমি যখন বিদেশ থেকে পণ্যটা আনবা, জ্বালানি বলতে এই যে তোমার তো তেল লাগবে তাই না, আনতে গেলে লাগবে, বা প্রোডাক্টটা যদি তুমি এমন হয় যে বাসায় প্রসেসিং করতেছো বা তোমার কারখানায়, তো জ্বালানিটা লাগে। তারপর তুমি বিদেশ থেকে যদি আনো তাহলে সেটা আমদানি শুল্ক, অন্য দেশ থেকে পণ্য আনলে এটার জন্য আমদানি শুল্ক দিতে হয় সরকারকে, তো আমদানি শুল্ক। তারপর তুমি জাহাজটা যখন মনে করো যে ঘাটে রাখবা, মনে করো চট্টগ্রাম ঘাটে রাখছো, তো তোমার ঘাটের একটা ভাড়া দিতে হবে না, এটাকে বলা হবে ডক চার্জ, ডক চার্জ। তারপর যদি বলা হয় যে যারা এই পণ্যটা ওই ঘাটে আনার পরে তোমার পরিবহনে তুলে দিবে বা তোমার গাড়িতে তুলে দিবে, সেটার জন্য লাগে হচ্ছে মজুরি, কুলি, মানে মাথায় করে যারা তুলে দেয় কুলি বলতে পারো, দিন মজুরদের দিয়ে তুলে নেওয়া লাগতে পারে, কুলি বা মজুরি। হ্যাঁ, এই খরচগুলো দেখো, তুমি একটু খেয়াল করো, এটা তোমার প্রতিষ্ঠানের ভিতরে আসার আগেই কিন্তু এই খরচটা হচ্ছে। আলটিমেটলি তুমি প্রতিষ্ঠানের ভিতরে আসার আগেই কিন্তু এই খরচটা হচ্ছে। তো এই খরচটার একটা নাম হচ্ছে প্রত্যক্ষ খরচ বলা যায়, বা বলতে পারো বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। একটা প্রতিষ্ঠানে আসার আগে যে খরচগুলো হচ্ছে এটাকে বিক্রিত পণ্যের ব্যয় বলো বা প্রত্যক্ষ খরচ বলো। প্রত্যক্ষ মানে সরাসরি পণ্যের সাথে জড়িত, প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, প্রত্যক্ষ খরচ, এটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ বা বিক্রিত পণ্যের ব্যয়। কেউ একজন আমার সাথে এই খরচগুলোর নাম একটু বলো তো, দেখে দেখে বলো তো, আমি একটু শুনি। সাফওয়ান আসো না? জি স্যার। হ্যাঁ, তুমি একটু বলো। জি স্যার, ঠিক আছে স্যার। আন্তঃপরিবহন, হ্যাঁ ক্রয়, হ্যাঁ, পরিবহন, হুম জাহাজ, হুম জ্বালানি, হুম আমদানি শুল্ক, ডক চার্জ, মজুরি বা কুলি, স্যার এগুলো হচ্ছে বিক্রিত পণ্যের বিক্রিত পণ্য হ্যাঁ, বা প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ বা বিক্রিত পণ্যের ব্যয়। এবার তুমি যখন এই পণ্যগুলো প্রতিষ্ঠানে আনবা, আনার পরে তুমি বিক্রি করবা বা যে কোনো মানে বিক্রি তো অবশ্যই করবা, বিক্রি করার জন্যই নিয়ে আসছো। এই জন্য এরপরে যত খরচ হবে, প্রতিষ্ঠানে আনার পরে যত খরচ হবে, এটাকে বলা হবে পরোক্ষ খরচ। স্যার কি কি খরচ হইতে পারে সেটা? তোমার প্রতিষ্ঠানে কর্মচারীরা কাজ করে, তাদের বেতন, মানে লট অফ খরচ, এখানে অনেকগুলো। তো সেই খরচগুলোর কথা যদি আমি বলি তাহলে দেখো, যেমন বলতে পারো যে বেতন ভাতা, ভ্রমণ খরচ, যাতায়াত খরচ, মানে তুমি পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া লাগতে পারে, বা তুমি প্রোডাক্ট সম্পর্কে দেশের মানুষকে জানানো লাগতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া লাগতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যাতায়াত করে থাকি, ভ্রমণ করে থাকি। প্রশিক্ষণ ভাতা, তুমি তোমার কর্মচারীকে, তুমি যে প্রোডাক্টটা বিক্রি করবা সেই প্রোডাক্টটার জন্য তোমার কর্মচারীকে তুমি হচ্ছে প্রশিক্ষণ দিতে চাচ্ছ, তাহলে প্রশিক্ষণ ভাতা, এটা কিন্তু তুমি পণ্য কেনার সাথে জড়িত না, প্রতিষ্ঠানের সাথে জড়িত। মানে পণ্য কেনার আগে যে খরচগুলো ছিল সেগুলো আলাদা, আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে জড়িত। যেমন ছাপা ও মণিহারি, এটা প্রতিষ্ঠানে পণ্য টন্য অনেক সময় বিক্রি করার জন্য কিছু ফটোকপি করা লাগতে পারে, কাগজ কলম এগুলো লাগতে পারে, হ্যাঁ, সেগুলোর জন্য। ডাক ও তার যোগাযোগ করার জন্য খরচ হতে পারে। তারপর তোমার প্রতিষ্ঠানে বিদ্যুৎ লাইন লাগে, না হলে বিদ্যুৎ ছাড়া তুমি কীভাবে প্রোডাক্ট দোকান সাজাবা। গ্যাস, পানি এগুলো থাকতে পারে, উপযোগ খরচ। হ্যাঁ, তারপরে অফিস ও গোডাউন ভাড়া লাগতে পারে, অফিস ও গোডাউন ভাড়া, যেখানে তুমি পণ্যটা রাখবা। তারপর হচ্ছে তোমার ইজারা ভাড়া, তুমি হচ্ছে একটা প্রতিষ্ঠান যদি 5 বছর বা 10 বছরের জন্য ভাড়া নিয়ে থাকো, তাহলে সেটা তো ইজারা ভাড়া, ইজারা বলা হয়। 5 বছরের জন্য নিলা, 10 বছরের জন্য। তারপর যদি বলো যে ব্যাংক চার্জ, তুমি মনে করো লেনদেনগুলো করো হচ্ছে তোমার ব্যাংকের মাধ্যমে, মানে তোমার সব কেনা বেচা ব্যাংকের মাধ্যমে হয়। তো ব্যাংকওয়ালারা কি তোমার শুধু শুধু কি তার কার্ড বা তার এটিএম বুথ কি ব্যবহার করতে দিবে? তার জন্য তারা একটা চার্জ দিবে, এর জন্য বলা হয় ব্যাংক চার্জ। তারপর বিপণন, দেখো সব খরচগুলো মানে বিক্রয়ের রিলেটেড, বিক্রয় করার জন্য এই খরচগুলো হয়। আর কেনার জন্য যে খরচগুলো হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্ক, জাহাজ বা ডক চার্জ, ক্রয়, পরিবহন, মজুরি, কুলি, এগুলো। তারপর বিপণন ও বিজ্ঞাপন খরচ, এটা দেখো বিক্রয়ের সাথে জড়িত। বিপণন বলতে ক্রয় বিক্রয় কিংবা আরও আনুষঙ্গিক যে খরচগুলো আছে এক স্থান থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য। প্যাকিং খরচ, তুমি পণ্য বিক্রি করে পার্সেল করে দেওয়া লাগে না অনেক সময়, তো সেই ক্ষেত্রে তো তুমি প্যাকিং করো, তো প্যাকিং খরচ। বিক্রয়, পরিবহন, এমন তোমার সিস্টেমটাই এমন যে তোমার কাছে কেউ পণ্য কিনলে তুমি তাকে
হচ্ছে পরিবহনে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারো। তারপর দালান কোঠার অবচয়, তুমি যে দালানে ব্যবসা করতেছো সেই দালানের একটা অবচয় আছে, প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অবচয় ধরতে হবে। তারপর অফিস সরঞ্জামের অবচয় আছে, যে জিনিসপাতি অফিস সরঞ্জাম কম্পিউটার এগুলো ব্যবহার করতেছো সেগুলোর একটা মান কমে নির্দিষ্ট সময় পরে, তাই না? তারপরে বিক্রয় কমিশন, তুমি একজনের সাথে চুক্তি করছো যে ভাই আমার পণ্য বিক্রি করে দিবা, তোমাকে আমি কমিশন দিব, এরকম হতে পারে। সো এই ধরনের দেখো। তারপরে বিমা খরচ, বিমা খরচটা হচ্ছে এমন যে তোমার প্রতিষ্ঠান যদি আগুনে পুড়ে যায় বা অন্য কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তুমি মানে ক্ষতিপূরণ পাবা। এর জন্য এই ক্ষতিপূরণ পাওয়ার লোভে তুমি প্রতি মাসে মনে করো 5,000 টাকা করে বিমা কোম্পানিরে দিচ্ছ। এই বিমা কোম্পানি আবার আরেক রকম আছে, যেমন জীবন বিমা আছে। তো জীবন বিমা কিন্তু একটা হচ্ছে তোমার উত্তোলন। কেন উত্তোলন? কারণ এটা মালিকের ব্যক্তিগত জীবনের জন্য এই খরচটা হয়, তাছাড়া হয় না। তারপর আইন খরচ যদি বলো, হ্যাঁ আইন খরচ অনেক সময় মামলা মোকদ্দমা করা লাগতে পারে, সেটা আইন খরচ হিসেবে হচ্ছে বলা হয়। বাট্টা খরচ বা প্রদত্ত বাট্টা কথাটা আমি বলেছিলাম, কারো কাছ থেকে তুমি টাকা পাওয়ার আশায় তাকে তুমি ছাড় দিচ্ছ। একজনের কাছে 10,000 টাকা পাও, তাকে তুমি বললা ভাই আমার 500 টাকা আমি আপনাকে ছেড়ে দিব, আপনি আমাকে 9,500 টাকা এখন যদি দিয়ে দেন, তাহলে দেখো এখানে আমি 500 টাকা যে ছাড় দিচ্ছি ওই 500 টাকা হচ্ছে আমার বাট্টা, প্রদত্ত বাট্টা বা বাট্টা খরচ। সুনামের অবলোপন, তুমি 5 বছরের জন্য মানে হয়তো বিনামূল্যে পণ্য বিতরণ দিচ্ছ বা গরিবদের সাহায্য করছো বা বন্যার্থদের সাহায্য করছো, এটা কিন্তু নির্দিষ্ট 5 বছর বা 10 বছর পর্যন্ত এই সুনামটা থাকবে, তারপরে আস্তে আস্তে সুনামটা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওই সুনামটা আমরা 5 বছরে ভাগ করে নেই, প্রতি বছরে একটু একটু ভাগ করে নিয়ে 5 বছর পর আবার হচ্ছে তোমার এরকম কোনো কাজ করি যেটা সুনাম হিসেবে পরিচিত। পেটেন্ট, ট্রেডমার্ক এগুলো হচ্ছে অস্পর্শনীয়, মানে তোমার এই খরচগুলোকে বলা হয় অস্পর্শনীয়। পেটেন্টের অবলোপন, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। সুনাম, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। সুনাম, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলো অস্পর্শনীয় সম্পদ। এই সম্পদগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটার কার্যকারিতা থাকে। কিন্তু এই সুনামের অবলোপন হয়। তুমি মনে করো যে সুনাম 5 বছরেরও বললাম না, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলো হচ্ছে তোমার পণ্যের জন্য তুমি ওই পণ্যটা কেউ যেন কপি করতে না পারে, যেন কপিরাইট করলা। তোমার হচ্ছে একটা লেখা বই লিখছো, সেই বইটা যেন অন্য কেউ কপি করে তৈরি করে বাজারে ছাড়তে না পারে, যেন তুমি কপিরাইট করে রাখলা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এক একটা সম্পদ। এই সম্পদটা হয়তো 5 বছর কপিরাইটের মেয়াদ থাকবে, পেটেন্টের মেয়াদ থাকবে 5 বছর। তো 5 বছর পরে আমি আবার কই যাব, আবার নতুন করে তো পেটেন্ট করতে হবে। তো এই জন্য আমি 5 বছরের পুরো খরচটাকে একসাথে করে ভাগ করে করে রেখে দিলাম। প্রতি বছর 1 বছর যাবে, 1 বছরেরটা হচ্ছে খরচ, এরকম। কুরিন, দেনাদারের কাছ থেকে যে টাকা আর কখনোই পাওয়া যাবে না তাকে বলা হয় কুরিন। এর আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। আবারও বলছি, তুমি এখানে লিখে রাখো, কুরিন খরচ বা এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ। আপ্যায়ন খরচ, তোমার শোরুমে পণ্য বিক্রির সময় অনেক মেহমান আসবে, তাদেরকে আপ্যায়ন করতে হয়। তো সব কিছু মিলিয়ে দেখো এগুলো হচ্ছে এক একটা খরচ এবং সবগুলো বিক্রয়ের সাথে জড়িত, সবগুলো বিক্রয়ের সাথে জড়িত। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে কোনো একটা খরচ দিয়ে বলা হয় যে এটা ক্রয়ের সাথে জড়িত নাকি বিক্রয়ের সাথে জড়িত, তাহলে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। এখন আমাকে কে আসো লাইনে, যে আমার প্রশ্নের উত্তর দিবে না তাকে, ওকে প্রজ্ঞা কথা বলো তো। প্রজ্ঞা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? জি স্যার আছি। ওকে 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 ঠিক আছে। আচ্ছা বলো তো, তাহলে আমি একটা করে খরচের নাম বলবো, তুমি বলবা যে এটা ক্রয়ের সাথে জড়িত নাকি বিক্রয়ের সাথে জড়িত। তো বলো তো, জ্বালানি খরচ এটা কিসের সাথে জড়িত? ব্যয়ের সাথে। মানে ব্যয় বুঝলাম, সেটা প্রত্যক্ষ নাকি পরোক্ষ, মানে ক্রয়ের সাথে নাকি বিক্রয় জনিত আর কি, বিক্রয়ের সাথে জড়িত। ক্রয়ের সাথে মানে প্রত্যক্ষ খরচ। ওকে, তুমি আরেকটা বলো তো, বেতন ও মজুরি এটা কি হবে? বেতন ও মজুরি, হ্যাঁ বেতন ও মজুরি। যদি আমি বলি যে বেতন ও মজুরি, আচ্ছা এটা কি হবে বলো? বেতন ও মজুরি, দেখি কেমন পারো। প্রত্যক্ষ নাকি পরোক্ষ? আমি যার কাছে জিজ্ঞাসা করছি আগে বলো। কিভাবে? মজুরি নাম আছে তো, দেখো সাফওয়ান কি বললা? আচ্ছা এই যে মাইমুনা বলো তো,
আমি কি বলবো? মানে এটা প্রত্যক্ষ নাকি পরোক্ষ, বেতন ও মজুরি? বেতন ও মজুরি স্যার পরোক্ষ। পরোক্ষ। দেখো অনেকে বলছে, হ্যাঁ সবাই বলছে, ব্যাপারটা হচ্ছে শোনো, এই নামটা যদি এরকম থাকতো মজুরি ও বেতন, হ্যাঁ মজুরি ও বেতন, তাহলে সেটা প্রত্যক্ষ হইতো। হ্যাঁ মজুরি ও বেতন হইলে প্রত্যক্ষ হইতো, আর বেতন ও মজুরি থাকলে পরোক্ষ হবে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তারপর আমরা এবার আমাদের আরও কিছু খরচ আছে, যে খরচগুলোর মধ্যে একটা হচ্ছে দেখো পরিচালন, মানে অন্যান্য আয়, অন্যান্য আয় আর অন্যান্য ব্যয়, অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়, দুটো পার্ট। এই অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ের মধ্যে দেখো, প্রতিষ্ঠান যদি পরিচালনা করা নাও হয় তারপরও এই আয় ব্যয়গুলো হবে। মনে করো তোমার প্রতিষ্ঠান বন্ধ, তারপরও এই আয় ব্যয়গুলো হবে। স্যার কিভাবে? আচ্ছা তুমি কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছো, তো এই বিনিয়োগের সুদ তুমি যদি তোমার ব্যবসা বন্ধও রাখো 5-6 মাস, ওই বিনিয়োগের সুদটা তুমি পেয়ে যাবা, ওই বিনিয়োগের সুদটা তুমি পাবা। কিন্তু তোমার প্রতিষ্ঠান 6 মাস বন্ধ থাকলে তুমি তো পণ্য কিনতেও পারবা না, বেচতেও পারবা না, এই তোমার কর্মচারী বেতনও লাগবে না, তোমার রুম ভাড়াও লাগবে না, ওর কোনো খরচই হবে না ওইগুলো। কিন্তু এই আয় ব্যয়গুলো হবে। বিনিয়োগের সুদ তুমি চিন্তা করতে পারো। তারপর হচ্ছে তোমার এমন হতে পারে যে তুমি কমিশন প্রাপ্তি চিন্তা করতে পারো। কমিশন প্রাপ্তি, মনে করো তুমি একজনের সাথে চুক্তি করছিলে কমিশনে কাজ করে দিবা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, তো কী হয়েছে, তার সে পণ্য যত মানে চুক্তি যে হয়েছিল, যত পণ্য বিক্রি হবে তোমার মাধ্যমে কোনো সিস্টেমে, তত তুমি কমিশন পাবা। সেই ক্ষেত্রে তুমি কমিশন প্রাপ্তিটা অন্যান্য আয়ের মধ্যে যাবে। এই কমিশন প্রাপ্তি অন্যান্য আয় হলেও কমিশন প্রদান কিন্তু আবার পরিচালন ব্যয়, মানে পরোক্ষ ব্যয়। হ্যাঁ পরোক্ষ ব্যয়। ওকে, তারপরে যদি বলো যে মানে এই ধরনের যতগুলো আছে, সেটা লভ্যাংশ প্রাপ্তি হতে পারে, উপভাড়া হতে পারে। উপভাড়া কি? উপভাড়া হচ্ছে তোমার প্রতিষ্ঠানে 10টা রুম আছে, সেই 10টা রুমে তুমি একটা অংশ তোমার দরকার নাই, সেটা তুমি ভাড়া দাও প্রতি মাসে, সেখান থেকে কিছু টাকা পাও। তোমার প্রতিষ্ঠান বন্ধ থাকলে ওই ভাড়ার টাকাটা তুমি প্রতি মাসে পাবা। সো উপভাড়া। এখানে দেখো কিছু খরচ আমি দেখাচ্ছি, সেই খরচগুলো তুমি দেখলে বুঝতে পারবা, সেই খরচগুলো তুমি দেখলে বুঝতে পারবা। তো সেই খরচগুলো অন্যান্য আয়গুলো হচ্ছে দেখো, যেমন খেয়াল করো ব্যাংক আমানতের সুদ। তুমি ব্যাংকে টাকা রাখছো, তোমার প্রতিষ্ঠান বন্ধ থাকলে তুমি ব্যাংকের সুদটা পাবা। তারপর যদি বলো যে লভ্যাংশ প্রাপ্তি, ভাড়া আয় বা উপভাড়া, কমিশন আয়, কমিশন প্রাপ্তি, স্থায়ী সম্পদ বিক্রয়ের জনিত মুনাফা, প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, এগুলো তুমি মোটামুটি বুঝে যদি বলতে পারো তাহলেই হয়। এগুলোর ঠিক অল্টারনেটিভগুলো হচ্ছে অন্যান্য ব্যয়, 2-1টা ছাড়া। কমিশন বাট্টা ছাড়া ম্যাক্সিমামই কিন্তু উল্টা করলে যা হয় তাই। যেমন ব্যাংক আমানতের সুদ, আর এখানে দেখবা যে ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক আমানতের সুদ, ব্যাংক জমা মানে তোমার ব্যাংকে টাকা আছে তার সুদ পাচ্ছ, আর ব্যাংক জমাতিরিক্ত মানে তোমার ব্যাংকে যা টাকা ছিল তার চেয়ে বেশি তুমি উত্তোলন করছো। আবার দেখো তুমি বিনিয়োগ করছো, এই ব্যাংকে আমানত বিনিয়োগ বা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করছো, তার সুদ পাচ্ছ। আবার তুমি ঋণ নিছো, তার সুদ, মানে তুমি টাকা দিছো তার সুদ পাইলে আয়, আর তুমি কারো কাছ থেকে টাকা নিছো তার সুদ দিতেই হবে তোমার প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, সেটা হচ্ছে ঋণের সুদ। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ এখানে আছে, আবার এখানে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি আছে, উল্টাটা। হ্যাঁ এই যে এখানে থাকতে পারে সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ কি? সঞ্চয়পত্রের সুদ। আবার এখানে দেখো ঋণপত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ আয়, ঠিক ঋণপত্রের সুদ ব্যয়। এগুলো প্রতিষ্ঠান না চললেও এগুলো দিতে হবে, দুর্ঘটনাজনিত বিবিধ ক্ষতি বা ব্যয়। সো এই ধরনের খরচগুলো, সো তুমি এইগুলো একটু মুখস্থ করবা, মনে রাখার চেষ্টা করবা, তাহলেই হবে। আর বিক্রিত পণ্যের ব্যয়গুলো, পরিচালন ব্যয়গুলো, হ্যাঁ। তারপরে এই যে আর আয়ের মধ্যে একটাই পণ্য বিক্রয় আর সেবা আয়, এটা বিক্রয়জনিত আয় আর কি, এই, তাছাড়া এখানে আর কিছু লাগবে না। সো এখন কথা হচ্ছে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, আমাদের টাইমটার কত সময় আছে একটু দেখি, 4 মিনিট 5 মিনিট আছে। তো 5 মিনিটের মধ্যে দেখো আমরা বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করব। আমরা প্রথমেই সবসময়ের জন্য আমরা 3টা টাকার ঘর দিব, 3টা টাকার ঘর দিব। তো দেওয়ার পরে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়ের কথা ভাবি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কোথায় যায়? বিক্রয় থেকে বাদ দিতে হয়। নর্মালি আমরা মোট মুনাফা নির্ণয় করে থাকি প্রথমে। তো মোট মুনাফা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের লিখতে হয় বিক্রয়টা লিখতে হয়। স্যার বিক্রয় আমরা এই 3টা টাকার ঘরের মধ্যে কোথায় লিখব? এটা একটা বড় প্রশ্ন। বিক্রয় কোথায় লিখব? যদি বিক্রয়ের সাথে কোনো গ্যাঞ্জাম না থাকে, গ্যাঞ্জাম মানে হচ্ছে যদি কোনো সমন্বয় না থাকে, সমন্বয় নিচে এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে কিছু,
যে ছকটা থাকবে, অঙ্কটা থাকবে, নিচে কিছু তথ্য দেওয়া থাকবে, যখন দেখাবো তখন বুঝতে পারবা। তো ওই রকম যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, তো স্যার কোন ধরনের ইনফরমেশন একটু বলে দেন। যেমন অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় এটা একটা সমন্বয়। তুমি বিক্রয় কিন্তু করছো 50,000, 1 লাখ, 2 লাখ বিক্রি করছো, এরপরেও আরও কিছু অলিখিত বিক্রয় আছে, এই অলিখিত বিক্রয়টা ওই বিক্রয়ের সাথে যোগ করে দিতে হয়। আচ্ছা স্যার, এরপর আর কি থাকতে পারে? তাহলে যদি এই ধরনের সমন্বয়গুলো থাকে, তাহলে আমরা এই মাঝখানের কলমে সব ঝামেলাগুলো সারবো, তারপর 3 নম্বর কলমে যাব। আর যদি কোনো ঝামেলা না থাকে, শুধু বিক্রয় একটাই আছে, বিক্রয় হয়েছিল, মনে করো তুমি একবার বিক্রি করছো 50,000, 1 লাখ, এরপরে আবার বিক্রি হয়েছিল, সেটা তোমার লেখা হয় নাই, তো সেইটা তুমি এখন নতুন করে আবার এই যে লিখে যোগ করে দিবা ওর সাথে। তুমি কি এটাই বুঝতে চাইছিলা? কি বুঝতে চাইছিলা আবার একটু বলো তো। স্যার এটাই বুঝতে চাইছিলাম। আচ্ছা, অলিখিত বিক্রয় যোগ করবা, যোগ করার পরে এইবার তুমি কিছু জিনিস বাদ দিবা। যেমন কারবারি বাট্টা, মানে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড়টা দেওয়া হয় না, তো ওর যদি ছাড়ই দেওয়া হয়, তো ওরে কেন আমি এখানে লিখবো? তুমি একজন কর্মচারীর একটা কাস্টমারে বললা, ভাই তুমি আমার এই জামা কিনে নাও, এর দাম হচ্ছে এমনিই 500 টাকা, তুমি 400 টাকা দাও। আচ্ছা, 400 টাকা তুমি বললা, 100 টাকা ছাড় দিলা, এরপরে কি আবার এখানে লিখে রাখবা যে তোমার বিক্রি হয়েছে 500? তো 400 টাকা বিক্রি হয়েছে, এরকম আর কি। কারবারি বাট্টা, সেই কারবারি বাট্টাটা আমরা বাদ দিয়ে রাখি। কারবারি বাট্টা, অনেক সময় বিক্রয় বাট্টা লেখা থাকে, কারবারি বা বিক্রয় বাট্টা। সো তুমি এখানে লিখতে পারো কারবারি বা বিক্রয় বাট্টা, এটা আমরা বাদ দিব। ওকে, গ্যালাক্সি তো চালাচ্ছ না? স্যার এটা তো যাইতো না স্যার, মাইনাস কার্বনি বাট্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সূত্রের মাঝও পড়ে না কার্বনি বাট্টা, এটা আবার কইতে আনলেন। হ্যাঁ, কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা, কারবারি বাট্টার মধ্যে মানে রেয়াও মিলের মধ্যে লেখা থাকবে কারবারি বাট্টা, সূত্রের মধ্যে পড়ে না। তোমার বইয়ের মধ্যে যে সূত্র দেওয়া আছে, ওই সূত্রটা পূর্ণাঙ্গ সূত্র দেয় নাই, ওখানে কিছু কিছু তথ্য লিখে রাখছে, পুরোটা তোমাকে শিখতে হবে। লেখা থাকবে কারবারি বাট্টা, এবং ওখানে টাকা ডেবিটে কিছু থাকবে, ক্রেডিটে কিছু থাকবে। তো তুমি কোনটা মানে কোনটা ক্রয়, মানে কারবারি মানেই ক্রয় বিক্রয়, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। তখন তুমি কি করবা, এটাকে ডেবিট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রয় বাট্টা, ক্রেডিট পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রয় বাট্টা। তোমার লেখা থাকবে কিন্তু শুধু কারবারি বাট্টা লেখা থাকবে। আবার যদি শুধু বাট্টা লেখা থাকে, তাহলে সেটা কিন্তু নগদ বাট্টা বোঝায়, সেটা কিন্তু আবার অন্যান্য আয় ব্যয়, পরিচালন ব্যয় আর অন্যান্য আয় ব্যয়ের মধ্যে লিখতে হয়। আরও বুঝতে পারবা ক্লিয়ারলি ইনশাল্লাহ। সো লিখে রাখো কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা। তারপর এখান থেকে বাদ দিতে হবে হচ্ছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাও। স্যার শোনা যাচ্ছে। ওকে, সো তারপর আমাদের যেটা বলছিলাম যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এই ক্ষেত্রে আমরা বিয়োগ করব। তারপর পণ্য উত্তোলন যদি থাকে, পণ্য উত্তোলন, সো পণ্য উত্তোলন করলে সেটাও আমরা বিয়োগ করব। সরি, পণ্য উত্তোলন এখানে আসবে না, দুঃখিত, মিস্টেক। ওকে, সো স্যার এটা আরেকবার একটু বুঝাই দেন তো। কোনটা? স্যার ওইটা এটা কি লিখছেন, মুনাফাবিহীন? মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন, হ্যাঁ পণ্য বিক্রয় না, এটা একটু আরেকবার বুঝাই। যদি মানে কখনো তোমার পণ্য এমন হয় যে তুমি মুনাফা ছাড়াই বিক্রি করে দিচ্ছ,
হয় না অনেক সময়, তো যখন মুনাফা ছাড়া কোনো পণ্য বিক্রি করে দিবা সেই ক্ষেত্রে আমরা এটাও বাদ দিয়ে দিব আমাদের বিক্রয় থেকে, কারণ এটা তো আমার আয় না, আয় হচ্ছে না, তো কেন আমি আয়ের ঘরের মধ্যে লিখে রাখবো, তাই না? এরকম আর কি। তারপরে আরেকটা হচ্ছে পণ্য যদি ফেরত আসে, হ্যাঁ পণ্য যদি ফেরত আসে এটাকে আমরা বলতে পারি বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত বইয়ের মধ্যেই লিখে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো একটার পর একটা বাদ দিব, দেওয়ার পরে তারপর এই টাকাটা আমরা এখানে লিখব। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে আমাদের একবারে নিট বিক্রয়ের পরিমাণ বের হয়ে যাবে। নিট বিক্রয়, একটু মাথায় রেখো, নিট বিক্রয়। ওকে, তারপর আমি বলছি, হ্যাঁ তারপর হ্যাঁ বলো কি বলতে চাচ্ছ? স্যার ওই যে বিক্রয় করে না মাইনাস বিক্রয় ফেরত আছে বইয়ের মাঝে, ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ, স্যার? হ্যাঁ, এছাড়া তার ওই যে এই তিনটা আইটেম নাই। নাই, এই জন্য এই তিনটা আইটেম বইয়ের মধ্যে লিখে নাও, ঠিক আছে? বললাম না বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ দেওয়া নেই, হ্যাঁ ওইটা দেয় নাই, তো ওইটা তোমাকে দেয় নাই তার মানে শিখতে হবে না এমনটা না, শিখতে হবে। ওরে আল্লাহ, ও বইয়ের অঙ্ক করার পরে তুমি 5 মার্ক পাবা কিনা সন্দেহ আছে, কথা বুঝছো? কারণ ওখানে কম দেওয়া অনেক কিছু, মানে আরও বেশি দেওয়া থাকলে আর কি ভালো হইতো, তো বেশি দেওয়া থাকলে তো পড়াশোনা। পাই 16 পাই। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি কোন বলে 500 পাই না, 16 পাই। এবার পরীক্ষা 16 পাইছিলাম বার্ষিক পরীক্ষা। না না, তোমাকে তো তুমি বার্ষিক পরীক্ষা পাইছো ঠিক আছে, কিন্তু তোমার তো মানে ফুল মার্ক পাইতে গেলে অনেক অনেক নলেজ রাখতে হবে। তো এই যে কারবারি বারটা এ তো নিয়মিত পাবা, হয়তো তোমার বই থেকে প্রশ্ন করছো হুবু, নর্মালি অনেক স্কুলে করে এই কাজ করে, যে বইয়ের অঙ্ক দিয়ে দিল একটা বা দুইটা দাগাই দিল যে এই 4টা অঙ্ক করলে ওখান থেকে কমন, স্যাররা করতে পারে, কিন্তু বোর্ডে তো সেই কাজ করে না। তুমি বোর্ড প্রশ্ন ঘাটাঘাটি করে দেখো যে শুধু ফেরত কখনো পাবা না, বিক্রয় ফেরত, অলিখিত বিক্রয় বা কারবারি বা মানে যে কোনো একটা দুইটা থাকবে। 50 দিল আমি খুশি না। ও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এর ভিতরে আমার 100 থ্যাংক ইউ, সময় নষ্ট করো না প্লিজ। দেখো ওকে, এরপরে হচ্ছে বাদ দিতে হবে বাদ বিকৃত পণ্যের ব্যয়। আমরা এখান থেকে বাদ দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। A+ জীবনও পাবা না যদি এটা অ্যান্সার না করো। বিকৃত পণ্যের ব্যয়, তো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে এবার তোমরা লিখে নাও, বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে ওখানে যা যা লেখা আছে আছে, ভালো কথা, না থাকলে লিখে নাও। তো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা প্রথমে লিখব হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। দেখো প্রারম্ভিক মজুদ পণ্য তুমি লিখবা মূলত ওর জায়গা হচ্ছে এই যে এই কলামে, কিন্তু অনেক সময় প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মণিহারি থাকে, মানে অঙ্কের মধ্যে লেখা থাকে যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, তখন কিন্তু এটা আর এই ঘরে যায় না, তখন চলে আসে ওর আরেকটা এই যে প্রথম ঘরে। তো তখন আমরা কি করি, এইখানে লিখে তারপর এখান থেকে আমরা বাদ দেই হচ্ছে বাদ প্রারম্ভিক মণিহারি। হ্যাঁ, এটা অনেক সময় সমন্বয়ের মধ্যে লেখা থাকে নিচে যে প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে এই মণিহারিটা আছে, তখন আমরা এই মণিহারিটা এখান থেকে বাদ দিয়ে দেই। তাহলে এটা বাদ দিয়ে আমরা এই যে মেন কলামে লিখে দিব। সো এরপরে গেল মণিহারি গেল, এরপর দেখো ক্রয়। ক্রয়, তো ক্রয়ের জায়গা মূলত এই ঘরে, ওই মণিহারি ওই প্রারম্ভিক মজুদ পণ্য যেমন এই ঘরে বসে, সেম ক্রয়ও ওর জায়গাও এই ঘরে, কিন্তু ও যদি ওর সাথে কোনো সমন্বয় থাকে তাহলে সে প্রথম কলামে ওই সমন্বয়ের ঝামেলাটা শেষ করে তারপর ফাইনাল কলামে যাবে, মানে মাঝখানে কলামে যাবে। তো ক্রয় আমরা প্রথম কলামে লিখি, লেখার পর এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে যোগ করব অলিখিত ক্রয়, মানে তুমি আরও মানে প্রথমে তো ক্রয় করছিলা, আবার এর মাঝে যে আরও কিছু পণ্য ক্রয় করছো সেটা তোমার হয়তো লেখা হয়নি বা ওর সাথে যোগ করা হয়নি, তো তখন আমরা এই অলিখিত ক্রয়টা এর সাথে আমরা যোগ করে দিতে পারি, অলিখিত ক্রয়টা আমরা যোগ করে দিতে পারি। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক আগের মতো, আগে যা যা লিখেছিলাম তাই এখানে লিখব। যেমন ক্রয় ফেরত, বা এর আরেকটা সুন্দর নাম আছে সেটা হচ্ছে আন্তঃফেরত। ক্রয় বা
ও সরি, বহি ফেরত, বহি ফেরত, বহি ফেরত, হ্যাঁ বহি ফেরত, বহি ফেরত, বহি ফেরত, ক্রয় বা বহি ফেরত, মানে ক্রয় ফেরত বা বহি ফেরত, সেটা আমরা কি করব, বাদ দিব। তারপর মালিক যদি পণ্য উত্তোলন করে, পণ্য উত্তোলন করে, সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করব, পণ্য উত্তোলন বিয়োগ হবে, পণ্য উত্তোলন বিয়োগ। তারপরে পণ্য উত্তোলনের পরে এরপরে হচ্ছে তোমার কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা বলতে পারো, ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা। আগেরবার কি বলেছিলাম, বিক্রয় বাট্টা বলেছিলাম, এখন হচ্ছে ক্রয় বাট্টা। এর আরেকটা নাম হচ্ছে কি, কারবারি বাট্টা বলতে পারে, কারবারি বাট্টা, হ্যাঁ কারবারি বাট্টা। তো সেই বাট্টাটা আমরা এখানে লিখব, ক্রয় বাট্টা বা কারবারি বাট্টা। লেখা না বুঝলে আমাকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, ক্লিয়ার হয়ে নিও, তাতে করে ভুলভাল আর তোলা হয়তো হবে না, সঠিকটা তোলা হবে, অনেক সময় ভুল হতে পারে। ওকে, তারপর এরপরে ক্রয় বাট্টা। তারপরে বিবিধ ক্ষতি, পণ্য পুড়ে যেতে পারে অনেক সময়, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই পণ্য পুড়ে গেলে সেটা আমরা এখানে লিখি। সো এটাকে আমরা সুন্দর ভাষায় বলতে পারি আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য। স্যার এটা কি লেখছেন, ক্রয় বাট্টা পরে এটার সাথে কারবারি বাট্টা, কারবারি বাট্টা, আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য। ওকে, তাজনুবা মাইকটা একটু অন করো তো, মাইকটা অন করো দেখি। জি ওকে, তোমার ফ্রেন্ড ক্লাস করতেছে? জি ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখো, তারপর আগুনে বিনষ্ট পণ্য, এটা আমরা এখানে লিখব, আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্যের পরে এরপরে আমাদের আর কি কি ওখানে বিক্রয়ের মধ্যে কি লিখেছিলাম, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, বা যদি ক্রয় ফেরত সেটা লিখেছি, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা এখানেও, এখান থেকেও বাদ যাবে, মুনাফাবিহীন বিক্রয়, এটা ক্রয় থেকেও বাদ যায়, বিক্রয় থেকেও বাদ যায়। সো এটা তুমি চাইলে একটু মার্ক করে রাখতে পারো। তাহলে কি বললাম, যে ক্রয় পরিবহন বা ক্রয় ফেরত বা বহি ফেরত, আরেকটা হচ্ছে পণ্য উত্তোলন, ক্রয় বাট্টা, তারপরে আগুনে বিনষ্ট পণ্য, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তাহলে কয়টা লিখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা শুধুমাত্র ক্রয়ের সাথে জড়িত। সো তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি যে তুমি বলো তো ক্রয়ের সাথে কোন সমন্বয়গুলো আসে, তাহলে তুমি এই ছয়টা সমন্বয় আমাকে বলবা। তারপর যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি বলো তো যে বিক্রয়ের সাথে কোন সমন্বয়গুলো জড়িত, শুধু বিক্রয়ের সাথে, তখন তুমি এগুলো বলে দিবা। ওকে, তারপর হচ্ছে আমাদের কিন্তু আমরা প্রত্যক্ষ খরচ দুটো লিখে ফেলেছি, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ক্রয়, একবারে নিট ক্রয় যেটা, আর একটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এরপরে আমরা ওই যে খরচগুলো বলছিলাম পণ্য ক্রয়ের সাথে জড়িত, হ্যাঁ, ওই খরচগুলোকে একটু লিখবো আমরা, হ্যাঁ, ওই খরচগুলোকে আমরা লিখব। তোমরা হচ্ছে তোমরা কি মনোযোগী, আসলে মনোযোগী বলো তো? হ্যাঁ, তোমরা কি আসলে মনোযোগী সবাই? ওকে, তারপর আমরা যা লিখব, ওই যে খরচগুলো লিখছিলাম, আমদানি শুল্ক, আমদানি শুল্ক, এর সাথে যদি বকেয়া থাকে বলা থাকবে যে আমদানি শুল্ক 5,000 টাকা দেওয়া আছে হয়তো রেওয়া মিলে, বলা থাকবে আমদানি শুল্ক 2,000 টাকা বকেয়া আছে, তখন আমরা আমদানি শুল্ক এই প্রথম কলমে লিখে ওর সাথে বকেয়াটা যোগ করে ওই কলমে নিয়ে যাব। এটা যে কোনো ক্ষেত্রে আর কি, এটা তো জানোই। তো আমদানি শুল্ক এখানে লিখব। তারপর জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, তারপর ডক চার্জ, ডক চার্জ,
সব মাঝখানের কলমে লিখছি আমি, কারণ সবার সাথে তো আর বকেয়া থাকবে না। যদি কখনো বকেয়া থাকে যোগ করবা, অগ্রিম থাকলে বাদ দিয়ে দিবা। ডক চার্জ, তারপরে আমদানি শুল্ক, আমদানি শুল্ক, আমদানি শুল্ক। আমার লেখা কি বুঝতেছো কিনা মাইমুনা, একটু জানায়ও। স্যার বোঝা যাইতাছে, আর একটু আমার- ইয়া করে লেখেন। আমার লেখা যথেষ্ট রোমান্টিক লেখা, আমার হাতের লেখা যথেষ্ট রোমান্টিক, তোমরা হয়তো বিশ্বাস করতে পারবা না। ওকে, স্যার অনেক সুন্দর স্যার। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট রোমান্টিক লেখা, সহজে কেউ বুঝে না। অনেকে আমার কাছে, বললাম না একদিন বলছিলাম, খাতা আমার কাছে দিতে চায় না কেউ। সো তোমাদের তো খাতায় লিখতেছি না, আমার বোর্ডে আমি লিখতেছি। আপনার লেখা অনেক সুন্দর। হ্যাঁ, বললাম না খুবই রোমান্টিক। ওকে, না স্যার, সত্যি আপনার লেখা সুন্দর অনেক, হ্যাঁ। আমার থেকেও সুন্দর। ওকে, এবার দেখো আমদানি শুল্ক, তারপর মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, এরপর ক্রয় পরিবহন লিখেছি কিনা, ক্রয় পরিবহন লিখিনি, বা আন্তঃপরিবহন, এটার একটা নাম। ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, পরিবহন, শুধু পরিবহনও বলতে পারে, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন। শুধু পরিবহন লিখলেও সেটা এর আন্ডারে পড়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে। এগুলো সবগুলো হচ্ছে আমরা যেটা লিখলাম, যেগুলো সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, মানে সব দেখো ক্রয়ের সাথে জড়িত। দেখো তোমার কাছে 10,000 টাকার পণ্য মজুত আছে, প্রারম্ভিক মজুত পণ্য, এটাও কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাচ্ছে, মানে এটাও ক্রয়ের সাথে জড়িত, কারণ এই পণ্যটা ক্রয় রিলেটেড। তুমি নিশ্চয়ই ক্রয় করছিলা এই পণ্যটা, আগে হয়তো ক্রয় করছিলা। ওকে, আজকে হয়তো আমার ক্লাস অনেকের হচ্ছে দেখতে মন চাচ্ছে না, যারা অন্য কোনো টিমের সাপোর্টার, তো কষ্ট করে দেখো। ওকে, তারপর হচ্ছে স্যার আমি স্যার, আমি আর্জেন্টিনা সাপোর্টার। না, অনেকে আমিও স্যার। অনেকে হচ্ছে আমার মনে করো যে শত্রুর মতো মনে হচ্ছে আজকে হয়তো, ঠিক আছে? তো কোনো না কোনোভাবে মানায় নিও। ওকে, অনাদায় একটু ইয়া করেন তো আবার। হ্যাঁ হ্যাঁ, স্যার অনাদায় শুল্ক যে লিখছেন এটার হ্যাঁ, একটু ওই অনাদায়ী না, এটা আমদানি শুল্ক, এটা হচ্ছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক। ওকে, তারপর দেখো সবগুলো ব্যয় যখন আমি যোগ করব, যোগ করার পরে আমি একটা অ্যামাউন্ট পাবো। ওই অ্যামাউন্ট থেকে, মানে একদম প্রারম্ভিক মজুত থেকে এই আন্তঃপরিবহন পর্যন্ত যতগুলো, যদি একটা থাকে একটা, দুইটা থাকে দুইটা, সবও থাকে, সবগুলো যোগ করব। করার পর যে টাকা পাবো, ওই টাকা থেকে আমি সমাপনী মজুতটা বাদ দিয়ে দেব, সমাপনী মজুতটা বাদ দিয়ে দেব। ওকে, সমাপনী মজুদ বাদ দিয়ে দেব। তো সমাপনী মজুদ বাদ দেওয়ার পরে আমি যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। আমি ওটাকে লাস্টের কলামে নিয়ে যাব। এই লাস্টের কলামে নিয়ে যাওয়ার পরে তারপর আমি কিছু কাজ করব। ওকে, সো আমরা এই সমাপনী মজুদটা আমরা বাদ দিয়ে দেব। কোথা থেকে? বিক্রয় থেকে। উপরে এই লাইনের একদম মাথায় দেখো বিক্রয় লেখা আছে, ওই বিক্রয় থেকে আমরা এটা বাদ দিব। দেওয়ার পর আমরা পাবো হচ্ছে মোট মুনাফা, মোট মুনাফা। তো যথারীতি মোট মুনাফা আমরা এখানে লিখব। লিখে আমাদের একটা অংশ, মানে বিষাদায় বিবরণীর মনে করো 3 ভাগের 1 ভাগ শেষ, আর 2 ভাগ বাকি আছে। তো আমরা সরাসরি অঙ্কে যাব এবং এই মোট মুনাফাটা আগে নির্ণয় করা শিখব ভালো মতো, কয়েকটা অঙ্কের। তারপর আমরা ধারাবাহিকভাবে মোট মুনাফা দিয়ে আবার হচ্ছে তোমার পরিচালন মুনাফা নির্ণয় করব, পরিচালন মুনাফা দিয়ে তারপর নিট মুনাফা নির্ণয় করব। এভাবে আমরা পার্ট বাই পার্ট সমাধান করব। সো দেখো, তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো কি? মোট মুনাফা, মোট মুনাফা। তো আমরা একটা অঙ্ক দেখি, একটু হালকার উপর ঝাপসা করে একটা অঙ্ক দেখি। আমরা উদাহরণ 2-এর মধ্যে যাচ্ছি। উদাহরণ 2 বইয়ের মধ্যে অ্যান্সার করা আছে দেখেই ওইটা মাথায় নিও না, আমি যেভাবে করাচ্ছি একটু করো।
দেখো আমার প্যাটার্নটা মাথায় একবার ঢুকলে আশা করি পারবে। আমার বিশ্বাস যে পারবে তোমরা, যে যাই বলো না কেন এটা আসলে পারার মতো অঙ্ক, একবারে ফালাই দেওয়ার মতো অঙ্ক না। তো দেখো এই অঙ্কটা হয়তোবা তোমাদের কাছে নাই, অনেকের কাছে, আবার অনেকের কাছে আছে। তো আমি যেটা বলি একটু কষ্ট করে যদি স্ক্রিনশট দিয়ে নাও তাহলে ভালো হয়। আর আমি যে অঙ্ক করাবো, যে কয়টা অঙ্ক করাবো সেই অঙ্কগুলো স্ক্রিনশট আমি দিয়ে দেব। তোমরা একটু কষ্ট করে এই 6-7টা অঙ্ক বা 10টার মতো অঙ্ক একটু একটা কাগজে প্রিন্ট করে নিবা, 10 টাকা দিয়ে প্রিন্ট করে নিয়ে তারপর আমরা যে কয়দিন ক্লাস করাবো ওই অঙ্কগুলোই সলভ করাবো। তোমার কাছে যদি অঙ্কটা থাকে তাহলে কিন্তু খুব ইজি হবে বুঝতে, দাগায় দাগায় সুন্দর মতো সমাধান করতে পারবা। আর যদি আমি মুখে মুখে বলি তাহলে পাগলের মতো হয়ে যাবে, তুমি বুঝবা না এরকম হবে। ওকে, সো একটু চেষ্টা করবা। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই কয়েকটা অঙ্ক দিয়ে দেব, তখন আরও ভালো হবে আশা করি। ওকে, তো যেটা বলছিলাম, দেখো সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা। আমি মানে অতিরিক্ত যেটা, এটাকে বলা হয় সমন্বয়। দেখো তো এখানে 5-6টা সমন্বয় দেওয়া আছে। আমি সমন্বয়গুলো একটু আগে পড়ে নিচ্ছি, কারণ উপরে অঙ্ক করার সময় এগুলো মনে পড়বে। তুমি যেটা করবে সেটা হচ্ছে যে যার সাথে সমন্বয় পাবা তারে তুমি একটু দাগাই নিবা, তাহলে অঙ্ক করার সময় সুবিধা হবে। কেমন দেখো, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা, বাজার মূল্য 4,000 টাকা। তো এইটা ঠিক এইখানেই লিখে রাখো বইয়ের মধ্যে, এই অধ্যায়ে, যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী, কি বললাম, রক্ষণশীলতার নীতি অনুযায়ী, রক্ষণশীলতার নীতি অনুযায়ী হ্যাঁ, ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যার দাম কম সেটা গ্রহণ করতে হয়। কোন নীতি অনুযায়ী বললাম? রক্ষণশীলতার নীতি অনুযায়ী ক্রয় মূল্য, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে গ্রহণ করতে হয়। এটা মনে থাকবে তো? ওকে, তারপর হচ্ছে যন্ত্রপাতির অবচয় 10% ধরতে হবে। এটা আমরা এই যন্ত্রপাতি যেখানে আছে সেখানে যাব, দেন এটা দাগ দিব। তো আমি দেখতে পাচ্ছি এই যে যন্ত্রপাতি আছে, নিচে একটা দাগ দিয়ে রাখলাম, এভাবে তুমিও এভাবে দাগ দিবা। ওকে, তার একটু জুম করেন, বোঝা যাইতাছে। ওকে, আমি জুম করে দিচ্ছি একটু। ওকে, দেখো তাহলে এই যে যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতির সাথে তুমি হচ্ছে ওইটা সমন্বয় করবা, কাজ করবা, এই জন্য যন্ত্রপাতির নিচে একটা দাগ দিয়ে রাখো। তারপর দেখো এরপরে বেতন 6,000 টাকা বকেয়া আছে, তো তুমি উপরে যাও, দেখো এখানে বেতন লেখা আছে কোথায়, সেই বেতনের নিচে একটা দাগ দাও। এটা জাস্ট তুমি যখন অঙ্ক করবা তখন ওই যন্ত্রপাতি, বেতন এগুলো দেখে মনে পড়বে যে ওর সাথে একটা সমন্বয় আছে, ভুল হবে না। তারপর তুমি যাও, আর কি কি আছে এখানে আছে হচ্ছে বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে 2,500। তাহলে আমি বিমা প্রিমিয়াম কোথায় লেখা আছে সেখানে যে একটা দাগ দিয়ে রাখি, বিমা প্রিমিয়াম। ওকে, তারপরে তুমি যাও হচ্ছে বিমা প্রিমিয়ামের অগ্রিম দেওয়া আছে, গেল সম্ভাব্য কুরিন 10%। এই কুরিন ধরতে হয় দেনাদারের উপর। কুরিন মানে দেনাদারের যে টাকা আদায় করা যাবে না সেটাকে বলা হয় কুরিন। আর কুরিন সঞ্চিতি হচ্ছে কি, তুমি ওই মানুষে দেবে না, তাই সেই ঘাটতি পূরণ করার জন্য তুমি আগে থেকে কিছু টাকা জমায় রাখতেছো প্রতি মাসে 10% করে। তুমি চাইলে এটাকে তুলে আনতে পারবা না, এটা ওই খাতেই যাবে, ঠিক আছে, ওই খাতেই যাবে। সো এটা হচ্ছে দেনাদারের উপর ধরতে হয়, যে প্রাপ্য হিসাবের উপরে, এই জন্য প্রাপ্য হিসাবে একটা টিক দিয়ে নিলাম। ওকে, তারপর আর কি আছে দেখো, ঋণের সুদ বকেয়া আছে। তো ঋণের সুদ বকেয়া আছে, ঋণের সুদ কেমনে বের করব? এখানে একটা পার্সেন্ট দেওয়া আছে, এটাই হচ্ছে একটা সমন্বয়। দেখো এই যে পার্সেন্ট দেওয়া আছে 10%, এটা নিজে একটা সমন্বয়। তাহলে এখানে আমার কিছু কাজ আছে ঋণের সুদের। তো এবার আমি সচরাচর যে কাজ করতে চাচ্ছিলাম সেই কাজে যাব। হ্যাঁ, তো আমার এখানে দাগায় রাখা যাচ্ছে না, পিডিএফ ফাইল তো, সো এই জন্য দাগায় রাখা যাচ্ছে না। তোমার অবশ্য দাগানো যাবে, তোমার বই যেহেতু। এরপর দেখো, যদি কারোর কাছে 26 সালের বই থাকে, 10-এ যারা আছো 26 সালের বইটা ম্যানেজ করে নিয়ে কয়দিন ক্লাস করতে পারো। আর যাদের কাছে নাই তারা এই 26 সালের বইটার আমি কয়েকটা পেজ দিয়ে দেব নেক্সট ক্লাসের আগে,
তুমি ওই পেজটা যে ফটোকপি করছো, প্রিন্ট করছো, এটা একটা ছবি তুলে আমাকে দেখাবা, ঠিক আছে? ওকে। আমি আবার বিশ্বাস করি খুব কম স্টুডেন্টরা প্রচুর বিশ্বাস ভেঙে ফেলে, এই কারণে আমি প্রমাণ চাই বেশি। ওকে, সো এবার আমরা চলো অঙ্কে যাই। আমাদের এই সূত্রটাই আমরা ফলো করব। তো আমি লোড হয়ে যাবে বেশি, এই কারণে আমি কেটে দিলাম। এবার আমি ছকটা করে নিই আগে। দেখো ছকটা যে কথা সেই কাজ, আগেই বলেছিলাম যে 3টা টাকার ঘর থাকে, তো আমি এখানে 3টা টাকার ঘর দিচ্ছি, 1টা 2টা আর হচ্ছে 3টা। ওকে, এখানে একটা দিয়ে দিই, 3টা, 4টা হয়ে যাবে, 1 2 3টা, ঠিক আছে। সবার উপরে যেটা করবে, বিবরণ টাকা 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 লিখে নিবে। সো কি বিবরণ তারপর টাকা টাকা টাকা। ওকে, আচ্ছা, আমাদের ওই একজন ছিল, কে জানি, ওর নাম নতুন, এই তাজনুবা, তোমার ফ্রেন্ডের নাম কি জানো? হাফসা কি আসো? ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু কথা বলো, আর হচ্ছে তোমার এই যে নামের পাশে একটু রিনেম করে দিও, তোমার ফোনের নামটা উঠে আসছে, তো পারলে দিও, আর না পারলে থাক। আর হচ্ছে বুঝতেছো তো নাকি? ওকে, থ্যাংক ইউ। তো তারপর দেখো বিবরণ টাকা টাকা টাকা। এরপরে আমাদের প্রথম কাজ কি তাহলে? প্রথমে হচ্ছে আমরা বিক্রয় নিয়ে কাজ করব। দেখো এই যে দেখো, পণ্য ক্রয় বিক্রয়। তো এইখানে দেখো পণ্য ক্রয় বিক্রয়, বোঝার কোনো উপায় নাই কোনটা ক্রয় আর কোনটা বিক্রয়। তো তুমি যদি ছোটোকালে শিখে থাকো যে ক্রয় একটা ব্যয়, এজন্য ডেবিট, আর বিক্রয় একটা আয়, এজন্য ক্রেডিট, তাহলে এই বিক্রয় হচ্ছে আয় 2,90,000, এবং এর সাথে যে পণ্য ফেরত আছে দেখো 4,000 টাকা এবং 3,000 টাকা। তো এখানে তো পণ্য ফেরত লেখা আছে, আমি কোনটাকে ধরে নিব বলো? পণ্য ফেরত 4,000 এবং 3,000 টাকা, কোনটা ক্রয় ফেরত এবং কোনটা বিক্রয় ফেরত, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন কে বলতে পারবা ক্রয় ফেরত বিক্রয় ফেরত কোনটা নিব? সেটা কে বলতে পারবা বলো? কোনো হৃদয়বান ব্যক্তি কি আছে যে কোনটা ফেরত? হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, মানে কোনটা বিক্রয় ফেরত আর কোনটা ক্রয় ফেরত, এটা বলতে হবে। হ্যাঁ, এখানে তো লেখা আছে বিক্রয় ফেরত হচ্ছে, স্যার ওই যে পণ্য ফেরতটাই হচ্ছে বিক্রয় ফেরত। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, খুব চমৎকার ভাবে ভুল করছো। পণ্য ফেরত এখানে তো 2টো টাকা, আমি এক লাইনে দাগ দিছি, দেখো 4,000 টাকা 3,000 টাকা, তো এক লাইনেই আছে। টাকা থেকে স্যার 4,000 টাকাটা ওইটা নেবেন। হ্যাঁ, ওইটা কিসের সাথে নিব? হ্যাঁ, ওইটা কিসের সাথে নেবেন? বিক্রয়ের সাথে নেবেন। হ্যাঁ, আমি বলি, এবার আমি বলি, শোনো সবাই তাহলে। এই সবসময় এরকম দাগাই নিবা প্রয়োজনে, এই উল্টাটা, যেমন বিক্রয় ক্রেডিট পাশে আছে তাহলে বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ডেবিট পাশে আছে তাহলে ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, দেখবা টাকা কিন্তু একই লাইনে থাকবে, তো একটু বুঝতে সমস্যা হবে যে কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত। তো নিবা কোনটা? উল্টাটা, উল্টা সাইডেরটা নিবা। 2,90,000-এর সাথে 4,000 নিবা, আর 1,47,000-এর সাথে 3,000 নিবা, ক্রেডিট পাশেরটা এরকম। তাহলে আমরা চলো কাজ করি। প্রথমে আমরা পণ্য বিক্রয় লিখব 2,90,000 টাকা। তো আমি লিখি পণ্য বিক্রয় 2,90,000 টাকা। তো আমরা এই ঘরে লেখার কথা কিন্তু লিখবো মাঝখানের ঘরে, কারণ ওই যে সমন্বয় আছে, ওই সমন্বয়টার জন্য একটু দুষ্টামি হয়ে যাচ্ছে, বেশি কষ্ট হয়ে যাবে আর কি। তো ফেরত, আমরা জাস্ট ফেরত লিখব। ফেরত, তাহলে আমার এই বিক্রয়ের সাথে ফেরত হচ্ছে 4,000 টাকা যাবে, তাহলে এই 4,000 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। এখন এই 4,000 টাকা বাদ দিব, তো আমরা দেখব আরও কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা আর কোনো এন্ট্রি আছে কিনা যেটা বাদ যাবে। তো এই অঙ্কের মধ্যে মানে বিক্রয়ের সাথে যে সমন্বয়গুলো যায়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় এই অঙ্কে নাই। দেখো
তারপরে কারবারি বাট্টা মানে বিক্রয় বাট্টা থাকলে বিক্রয় থেকে বাদ দিতে হয়, সেটাও নাই, তাহলে বাদ দিতে পারছি না। তারপরে যদি বলো যে হচ্ছে তোমার অলিখিত বিক্রয়, সেটাও নাই যে আমি অলিখিত বিক্রয় যোগ করে দিব, তাহলে তো আমি ওগুলো পাচ্ছি না, সো ওগুলো আমার লেখা লাগতেছে না, তো আমি লিখবো না। তাহলে এখন এটা বিয়োগ করব, কত হয়? 2,86,000 টাকা হয়, 2,86,000 টাকা। ব্যাস, এটা হচ্ছে আমার নিট বিক্রয় বের হলো। এরপরে আমি বাদ দিব, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। খুবই ইজি ব্যাপার, তুমি যদি একটু মনোযোগী হও। আর যদি হচ্ছে মনে করো স্যারের ক্লাসেও আসি, ওদিকে SMS-ও চলতেছে, তাহলে কিছু বুঝবা না, এটা আল্লাহ জানে আর তুমি জানো। আমার মন চায় যে আমি ক্লাস সিস্টেমটা ক্যামেরা অন করে তারপর চালু করি, ঠিক আছে? এটা বেটার হয়, সবার ক্যামেরা অন করে রাখা লাগবে, এরকম একটা কিছু করতে পারলে মনে হয় ভালো হয়। কারণ জি স্যার, চালু করেন। বয়সটা 14 থেকে 16 তো, জি স্যার করেন, ভালো হবে। বয়সটা 14 থেকে 16 তো। স্যার আমাদের কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে, এটা এই কাজটা করব, দেখি ভালো হবে সেটা। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আমরা কি করি? প্রথমে মজুদ পণ্য লিখে থাকি। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে মজুদ পণ্য খুঁজে বের করতে হবে। তো মজুদ পণ্য কোথায় থাকে? এই রাও মিলের মধ্যে প্রারম্ভিক মজুদটা ম্যাক্সিমাম টাইম থাকে। তো ওই মজুদ পণ্যের এখানে আমি কোনো দাগ যেহেতু দেই নাই, তার মানে কি ওটার সাথে কোনো সমন্বয় নাই। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য, এই যে 1 জানুয়ারি তারিখ যেটা লেখা থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, আর 31 তারিখ যেটা লেখা থাকবে সেটা সমাপনী, এবং সেটা সমন্বয়ের মধ্যে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে মজুদ পণ্য কত আছে? 3,000 টাকা। আমাদেরকে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো প্রারম্ভিক মজুদ 3,000 টাকা আমরা এই কলমে নিয়ে যাচ্ছি, কারণ ওর সাথে কোনো সমন্বয় নাই। ওর সাথে একটাই সমন্বয় থাকে, সেটা হচ্ছে মণিহারি, মানে প্রারম্ভিক মণিহারি হিসাবভুক্ত হয় নাই এমন। ওকে, তারপর দেখো এরপরে আমরা, স্যারের কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে উদাহরণ 2 নাম্বারটা। যারা 2026 সালের বই কাছে আছে তারা দেখলে বুঝতে পারবা, 26 সালের বইয়ের মধ্যে। আর এই অঙ্কগুলো আমি আজকে বা কালকে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো, একটু প্রিন্ট করে নিবা, কারণ এই অঙ্কগুলো আমি করাবো, এই জন্য লাগবে। হ্যাঁ, এবং এখানে পূর্ণাঙ্গ অনেক অঙ্ক দেওয়া আছে খুব সুন্দরভাবে। পারলে 26 সালের বইটা কারো কাছে থাকলে আশেপাশে নিও, একটু নিয়ে কিছুদিন অঙ্ক করে, সমস্যা কি। ওকে, তারপরে আমরা কাজ করব ক্রয় নিয়ে। তো ক্রয় তো আমরা দেখেছিলাম, এখানে পণ্য ক্রয় আছে, দেখো পণ্য ক্রয় আছে। তো ক্রয় ছিল 1,47,000 টাকা, তার থেকে ফেরত আছে হচ্ছে 3,000 টাকা। কত আছে ফেরত? 3,000 টাকা আছে। তো ক্রয়ের সাথে আর কোনো খরচ আছে কিনা সেটা আমাদের দেখা লাগবে। তো আমরা আগে লিখি ক্রয় কত? 1,47,000 টাকা ডেবিট পাশে। তো আমি লিখবো 1,47,000 টাকা। ওকে, 1,47,000 টাকা। তারপর এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে, দেখো এই যে ফেরত, পণ্য ফেরত, এই ক্রয়ের সাথে এই ফেরতটা যাবে 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা বাদ দিয়ে দাও, 3,000 টাকা। এই পরিবহনের সাথে আমাদের কোনো সমন্বয় আছে কিনা। তো এখানে যদি সমন্বয় থাকতো, আমি তো প্রথমেই দাগাইছিলাম, তো সমন্বয় যদি থাকতো তাহলে তো এখানে আমি হচ্ছে যোগ করে দিতাম, ওই একটা দাগ দেওয়া থাকতো। তো এখন তো সমন্বয় নাই, তাহলে এই জন্য আমি এই 2,000 টাকা লিখবো আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, যেটা ইচ্ছে লেখো, আন্তঃপরিবহন 2,000 টাকা এখানে লিখে দাও। যদি এর সাথে সমন্বয় থাকতো তাহলে আমরা এই ঘরে লিখতাম, প্রথম ঘরে লিখতাম। এরপরে আমাদের দেখো যে আর কোনো কিছু আছে কিনা। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, পরিবহন তো লিখলাম, মজুরি, এগুলো একটাও কিন্তু নাই, এগুলো একটাও দেখো নাই, আছে নাই। আর এখানে যে সমন্বয়গুলো আছে এগুলো সব পরিচালন ব্যয়ের মধ্যে আছে, না বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে নাই। এই কয়েক লাইনে শেষ। এবার দেখো, স্যার সমাপনী মজুদ টাইপ স্যার, ওইটা পরে কাজ আছে ওটার। এখন দেখো ওইটা পরে, দেখো এখন 3,000, 1,44,000 আর 2,000 কত হয়? 1,49,000 টাকা। 1,49,000 আমরা ওই কলমেই লিখবো যে কলমে হিসাব করতেছি। এরপরে আমাদের কাজ হচ্ছে বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ। তো স্যার ওই যে বললাম রক্ষণশীলতা নীতি অনুযায়ী ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা দাম কম সেটাকে নিব, তাহলে এই 4,000 টাকা কম সেটা নিব আমরা।
তাহলে এই 4,000 টাকা আমরা বাদ দিয়ে দেব, এখান থেকে 4,000 বাদ দিব, তাহলে কত হয়? 1,45,000 টাকা হয়, 1,45,000 টাকা। এরপর 1,45,000 টাকা হওয়ার পরে আমার ওখানে বিক্রয় ছিল 2,86,000 টাকা, রাইট? 2 লক্ষ কত ছিল? 86,000 টাকা ছিল। আর আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত? 1,45,000 টাকা। তাহলে এই মুহূর্তে আমার কি করা দরকার? এখান থেকে এটা বাদ দিব, কারণ আমি আগেই লিখেছিলাম এখানে বাদ দিব। তাহলে এখন বাদ দাও, কত হয় দেখো তো? 2,86,000 থেকে 1,45,000 বাদ দিলে সম্ভবত 1,41,000 টাকা, 1,41,000 টাকা হয়। এটার নাম হচ্ছে মোট মুনাফা। এটার নাম কি? মোট মুনাফা। এটার নাম মোট মুনাফা। এখন তোমরা যেটা করবে, আমাদের ক্লাস টাইম প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ, এখানে স্যার দুইটা দায়িত্ব দিতে হয় না, ওই যে 1,00,000 না, আমি- লিখছেন এখানে দিতে হয়। ওরে জাদুকর, আমি বলি, আমি তো এই পর্যন্ত করতেছি, আমি তো আর এরপর যাচ্ছি না। আজকে যখন যাব তখন যাইতেই থাকবো, আমি ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করব কেন? ওকে, আমরা মোট মুনাফা পর্যন্ত বের করে ফেললাম, মানে আমাদের আজকের গন্তব্য এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্কের এরকম মোট মুনাফা বের করব, অর্থাৎ শুধু মোট মুনাফা নিয়ে একটু কাজ করব আগে। তারপর মোট মুনাফা নিয়ে কাজ করা হয়ে গেলে কয়েকটা, যেমন নেক্সট ক্লাসে আর সূত্র নিয়ে আলোচনা হবে না, নেক্সট ক্লাসে 3টা অঙ্কের মোট মুনাফা নির্ণয় করব আমরা। দেন মোট মুনাফা নির্ণয় করা হয়ে গেলে তারপর দিন আমরা নিট মুনাফা নির্ণয় করা শিখবো, এভাবে পার্ট বাই পার্ট শিখবো। তোমাদের কাজ হচ্ছে আমি যে অঙ্কগুলো দিব সেই অঙ্কগুলোর ফটোকপি করবে, মানে প্রশ্নগুলো ফটোকপি করবে, দেন তোমরা শুধু মোট মুনাফাটা নির্ণয় করবা, দেখি কেমন পারো। মোট মুনাফাটা নির্ণয় করে ফেলবা, তাহলে আমি অঙ্ক করানোর সময় তুমি তোমার ভুলগুলো খালি শুধরে নিতে পারবা এবং প্রশ্নও করতে পারবা। খালি দেন। তুমি তারপর সেটা প্রশ্ন করতে পারবা আমাকে, যখন তুমি অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে তখন কিন্তু তুমি চাইলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারবা যে স্যার আমি তো এইভাবে করছিলাম, এই সমস্যা হয়েছিল। সেটা তোমাদের জন্য বেটার হবে। সো আমি যে কাজগুলো দিব সেই কাজগুলো একটু কষ্ট করে, মানে যে অঙ্কগুলো দিব সেটা